জমকালো উদ্বোধনীর পর মাঠে গড়ালো ফিফা বিশ্বকাপ। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দারুণ জয় দক্ষিণ কোরিয়ার। 3 লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর। বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হলেও বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছে সিপিডি। মূল্যস্ফীতি ও দুর্নীতি বাড়ার শঙ্কা জামায়াতের, সংশোধনের আহ্বান। লাইসেন্স বাতিল ঘোষণায় 8 দিন ছাড়ছেন রোগীরা। নতুন করে ভর্তি বন্ধ। সংকটাপন্ন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরে তৈরি হয়েছে জটিলতা। এবার কুষ্টিয়া সীমান্তে পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি। শূন্যরেখায় অবস্থান করছেন 13 জন। সতর্ক পাহারায় স্থানীয়রাও। এবং অলিগলি ছাড়িয়ে প্রধান সড়কও ব্যাটারি চালিত রিকশার দখলে। যানজট, নিরাপত্তার ঝুঁকির পাশাপাশি নানামুখী সংকট। মহানগর থেকে সরিয়ে নিতে আইনি ও প্রশাসনিক মতভেদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার ফিফা বিশ্বকাপের খবর। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী দিনে এই রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে নিয়েছে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া। শক্ত প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়েছে এশিয়ার দলটি। সিউলের জয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েন হাজারো সমর্থক। দক্ষিণ কোরিয়া থেকে জানাচ্ছেন মোহাম্মদ হানিফ। বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। চেক রিপাবলিককে হারিয়ে বিশ্বকাপ মিশনের শুভ সূচনা করেছে দেহান মিঙ্গুক যোদ্ধারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে দক্ষিণ কোরিয়া। অধিনায়ক সন হিউং মিনের নেতৃত্বে দলটি দারুণ ছন্দে খেলেছে। আর ফুটবলে ফুটে উঠেছে আত্মবিশ্বাস ও জয়ের ক্ষুধা। শেষ বাঁশি বাজারের সঙ্গে সঙ্গেই গ্যালারির পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও শুরু হয় আনন্দ আর উল্লাস। এই জয়ের মাধ্যমে শুধু 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টই নয়, নকআউট পর্বে যাওয়ারও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা 2002 সালে ঐতিহাসিক সাফল্যের স্মৃতি এবারও নতুন করে জাগিয়ে তুলতে পারে তাদের প্রিয় দলকে। বিশ্বকাপ মঞ্চে দক্ষিণ কোরিয়ার এই জয় যেন নতুন স্বপ্নের বার্তা। এখন সবার চোখেই পরবর্তী ম্যাচের দিকে। এর ধারাবাহিকতা ধরে রেখে কতদূর যেতে পারে সন হিউং মিনের দল, সেটি এখন দেখার বিষয়। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এই জয়ে অত্যন্ত আমরা সকলে আনন্দিত। 2002 সালেও সেমিফাইনাল খেলছে, এবারের খেলাটাও অনেক সুন্দর খেলছে। আজকে দক্ষিণ কোরিয়া ফুটবল খেলায় জিতছে, জিতার কারণে আমাদের দক্ষিণ কোরিয়া প্রবাসী সবাই আনন্দিত। সেই ক্ষেত্রে আমিও অনেক আনন্দিত। এটি দেশটির জন্য বিশ্বকাপ ইতিহাসে 12তম অংশগ্রহণ এবং টানা 11তম বিশ্বকাপে জায়গা করে নেওয়ার অর্জন। দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হচ্ছে 2002 সাল। সে বছরে নিজেদের মাটিতে অসাধারণ পারফরমেন্স করে সেমিফাইনালে পৌঁছে 4র্থ স্থান অর্জন করে, যা এখনও এশিয়া ফুটবল ইতিহাসে অন্যতম। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এদিকে ব্লকবাস্টার উদ্বোধনী ম্যাচে অভিশাপ কাটালো মেক্সিকো। অষ্টমবারের চেষ্টায় বিশ্বকাপ ওপেনিংয়ে জয়ের গেরো খুলল দলটি। 3 লাল কার্ডের ম্যাচে সাউথ আফ্রিকাকে হারালো এল ট্রিরা। কুইনোনেস এবং হেমিনেজ ম্যাজিকে 2-0 গোলের জয় পেয়েছে অ্যাগুয়েরির দল। জোহান্সবার্গের সকার সিটি স্টেডিয়াম থেকে মেক্সিকো সিটির আজতেকা 16 বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি। ভেন্যু পরিবর্তনের সঙ্গে বদলেছে ম্যাচের ফলাফল। স্বাগতিক মেক্সিকো কাটালো তাদের বিশ্বকাপের 96 বছরের ইতিহাসের উদ্বোধনী ম্যাচের অভিশাপ। এর আগে ট্রিকলাররা 7 বার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেললেও জয় তুলে নিতে পারেনি একটিতেও। অষ্টমবারের চেষ্টায় আর কোনো ভুল করেনি রাউল হিমিনেজরা। প্রায় 16 বছর পর আবারও বিশ্বকাপে ফেরা সাউথ আফ্রিকার শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। ম্যাচের শুরু থেকে মেক্সিকোর দাপুটে পারফরমেন্স, যেখানে কোনো সুযোগ পায়নি বাফানারা। স্বাগতিকরা এগিয়ে যায় 9 মিনিটে। নিজেদের ভুলেই গোল হজম করে বসে সাউথ আফ্রিকা। ডি বক্সের সামনে এরিক লিডার কাছে বল হারান শীতল। সেখান থেকে বল যায় হুলিয়ান কুইনোনাসের কাছে, আর তাতেই কোনো ভুল করেননি সৌদি প্রো লিগের গোল্ডেন বুট জয়ী ফুটবলার। 2026 বিশ্বকাপের প্রথম গোল স্কোরারের তকমাটা নিজের করে নিলেন কুইনোনাস। গোল খেয়ে আরও এলোমেলো হয়ে যায় সাউথ আফ্রিকা। প্রথমার্ধের শেষ দিকে আরও কয়েকবার আক্রমণ করে মেক্সিকো, তবে ভাগ্য সহায় হয়নি ট্রিকলারদের। বেশ কয়েকবার বল বারে লাগায় 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেক্সিকো।
দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের মাথায় ১০ জনের দলে পরিণত হয় সাউথ আফ্রিকা। আবারও দলকে ডোবান স্পেফেল ও সিতল। ব্রায়ান গুতিয়েরেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে নেই সেন্টার মিডফিল্ডার। ৬৭ মিনিটে আবারও এগিয়ে যায় মেক্সিকো। রবার্তো আলভারদোর অ্যাসিস্টে এবার বল জালে জড়ান রাউল হিমিনেজ। ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৮৪ মিনিটে আবারও লাল কার্ড। এবার মাঠ ছাড়েন বাফানাদের বদলিনামা থেম্বা জাউনে। ৯ জনের দলে পরিণত হয় সাউথ আফ্রিকা। ১১ জন নিয়ে মাঠ ছাড়তে পারেনি মেক্সিকো। যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সিজার মন্টেস। ৩ লাল কার্ডের ম্যাচে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হলেও বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছে সিপিডি। কর প্রশাসনে আধুনিকায়ন, অটোমেশন ও এনবিআর এর কাঠামোগত সংস্কার না হলে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠানটি। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এই বাজেটটি এই সরকারের প্রথম বাজেট এবং যেটা বললাম এমন একটা সময় এসেছে যখন অর্থনীতিতে বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে এবং গত প্রায় ৪ বছর থেকে আমরা জানি যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। তার পাশাপাশি দেখছি আমাদের প্রবৃদ্ধি দুর্বল হয়ে পড়েছে, দুর্বল ব্যক্তি খাতের বিনিয়োগ, কর্মসংস্থান হচ্ছে না, রাজস্ব আহরণে ঘাটতি রয়েছে এবং ব্যাংকিং খাত দুর্বল অবস্থায় রয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ মোটামুটি অবস্থায় রয়েছে, প্রেসারে ছিল কিন্তু মোটামুটি ভালো হচ্ছে। কৃষিখাতে বরাদ্দ, শিল্প কারখানা চায় রংপুর অঞ্চলের মানুষ। নৌবন্দরের শিল্পের বিকাশ চায় চট্টগ্রাম ও খুলনা অঞ্চল। বাজেটে সিলেটে বাণিজ্যিক হাব চায় ব্যবসায়ী নেতারা। রাজধানীর পাশাপাশি অঞ্চল ভিত্তিক উন্নয়নে নজর দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষিখাত বাঁচলে বাঁচবে দেশ, একথা সবাই জানে বোঝে, তারপরও উপেক্ষিত কৃষক। তাদের হাড় ভাঙা খাটুনিতে প্রতি বছর বাড়ছে ধান, গম, সবজি সহ খাদ্যপণ্যের উৎপাদন, যার মাধ্যমে সচল দেশের অর্থনীতির চাকা। অথচ প্রতিবারই বাজেটে উপেক্ষিত থাকে কৃষিখাত ও এর সঙ্গে জড়িতরা। তবে এবারের বাজেটকে কৃষি বান্ধব হিসেবে দেখতে চান উত্তরাঞ্চলের বাসিন্দারা। তাই বাজেটে রংপুর অঞ্চলের কৃষি, শিল্প, অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার দাবি এখানকার কৃষকদের। তারা বলছেন, শিল্পায়নের অভাবে এই অঞ্চলে বেড়েছে দারিদ্রতা ও কর্মহীনের সংখ্যা। কর্ম কমে গেছে, আয় মাত্র কম, সংসার চলে না। জিনিসপত্রের দাম কমলে তো খুশি থাকবো, আর জিনিসপত্রের দাম না কমলে তো কেমনে খুশি থাকবো। এদিকে বাজেটকে স্বাগত জানালেও প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি খুলনাবাসীর। দুর্ভোগে বিপর্যস্ত এই অঞ্চলের বাসিন্দাদের জন্য আরো বেশি বরাদ্দ দাবি বাসিন্দাদের। খুলনা তো আমাদের নিচু অঞ্চল, অবহেলিত অঞ্চল। খুলনার মানুষের জন্য আসলে বরাদ্দ খুব একটা প্রচুর বলা চলে না। আমরা চাই যেভাবে দ্রব্যমূল্যের জিনিসগুলা যাতে কম থাকে, ভালোভাবে থাকতে পারি। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সিলেটবাসী। তাদের প্রত্যাশা, বাড়তি বরাদ্দের ফলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানব সম্পদ ও সামাজিক খাতে গতি আসবে। নতুন সরকারের নতুন একটা বাজেট, আমরা মনে করি সমস্যা সমাধানের উত্তরণের একটা বাজেট। বাজেটে শিক্ষা খাতে বরাদ্দটা বৃদ্ধি পেয়েছে, এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। আশাবাদী আমরা এদেশ এই বর্তমান সরকারের এই বাজেটের মধ্য দিয়ে বাংলাদেশ আরো অগ্রগতির দিকে যাবে। তবে বর্তমান সরকারের প্রথম বাজেটকে জনকল্যাণমুখী বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। বাজেটের আকার যেভাবে বাড়িয়েছে সেটা অবশ্যই জনকল্যাণে এবং অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্য নিরসনের একটা স্পষ্ট চিন্তাভাবনা সেখানে তারা বাজেটের মধ্যে রেখেছে। গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এই শ্রেণীগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাজেটটা গণমুখী, মানুষের জন্য, মানুষের জীবন মান উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প রয়েছে। বাজেটে সরকারের কৃষি বান্ধব পদক্ষেপকে স্বাগত জানালেও অঞ্চলভিত্তিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার দাবি সাধারণ মানুষের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। লাইসেন্স বাতিলের পর রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল ছাড়তে শুরু করেছেন রোগীরা। এখন পর্যন্ত রিলিজ নিয়ে চলে গেছেন 150-র বেশি রোগী। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 250 জন। দায়িত্ব অবহেলার কারণে 6 শিশুর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।
এরপর হাসপাতাল থেকে রোগী স্থানান্তরের জন্য 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। এরপর থেকেই হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীরা অন্যত্র যাওয়া শুরু করেন। লাইসেন্স বাতিলের পর থেকে হাসপাতালটিতে নতুন করে কোনো রোগীকে চিকিৎসা নিতে দেখা যায়নি। তবে আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ ও সিসিইউ এ চিকিৎসাধীন রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। কারো 14 দিনের অ্যান্টিবায়োটিকের ডোজ আছে, কারো 7 দিনের আছে, কারো 10 দিনের আছে, আর বাচ্চা যারা লাইফ সাপোর্টে আছে এদের দায়ভার এখন এই মুহূর্তে কে নেবে? 50 থেকে 60টা বাচ্চা আছে হয়তো, তো এতগুলো বাচ্চা কে কোথায় যাবে, মানে সবাই আতঙ্কে আছে। যে রোগীগুলো এখানে আছে তাদের আগে সেবা বিদায় করাবো, দেন পরে বন্ধের ঘোষণা করে সবচেয়ে ভালো হয়। এই হঠাৎ করে বেবিটাকে কিভাবে নেব, ওর অক্সিজেন লাগানো মানে খুব অবস্থা খারাপ। আমের জন্য আসছি আমরা, অন্য কোনো হসপিটালে কোনো জায়গায় খালি নাই, তাহলে আমরা কোথায় যাব বাচ্চাগুলো নিয়ে? এই মুহূর্তে মগবাজার আদ্দিন হাসপাতালে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের খবরের পর থেকে কিন্তু হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন চিকিৎসাধীন রোগীরা। আমরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 173 জন রোগী আদ্দিন হাসপাতাল ছেড়ে রিলিজ নিয়ে চলে গেছেন। এখন পর্যন্ত হাসপাতালটিতে প্রায় 243 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এই 243 জন রোগীর মধ্যে প্রায় 69 জন রোগী রয়েছেন যাদের অবস্থা যারা ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন, অর্থাৎ আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ সহ এই ধরনের ইউনিটগুলোতে এখন পর্যন্ত 69 জন রোগী যারা চিকিৎসা নিচ্ছেন। এই সকল যেসব রোগীরা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্য দিয়ে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন তাদের স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে এই পরিস্থিতিতে আসলে অক্সিজেন সরবরাহ করা এবং একটি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া মানে তাদের জন্য একটি আশঙ্কাজনক, এবং তারা আসলে বিপদের আশঙ্কা করেই তাদের রোগীকে এই মুহূর্তে, অর্থাৎ যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে এখান থেকে অন্যত্র স্থানান্তরের ক্ষেত্রে বেশ জটিলতার মুখোমুখি হচ্ছেন আশঙ্কা তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে মূলত হাসপাতালটির লাইসেন্স বাতিলের যে বিজ্ঞপ্তি যে যার মাধ্যমে লাইসেন্সটিকে বাতিল করা হয়েছে, সেই লাইসেন্সে কিন্তু বলা হয়েছে যে 24 ঘন্টার ভিতরে হাসপাতালের চিকিৎসাধীন রোগীদেরকে হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি হাসপাতাল থেকে অনেকেই অন্যত্র সরে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত প্রায় 250 রোগী যারা হাসপাতালে রয়েছেন, তো সব মিলিয়েই যাদের অবস্থা ক্রিটিক্যাল ইউনিটে যারা চিকিৎসাধীন রয়েছেন আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ এবং এইচডিইউতে, সে সকল রোগীদের স্বজনেরা আমাদেরকে বলছেন যে তাদেরকে অন্যত্র স্থানান্তর, অন্য হাসপাতালে নেওয়া এবং অন্য জায়গায় এ ধরনের ইউনিটে তাদের একটি বেড ব্যবস্থা করার জন্য তারা বেশ জটিলতার মুখোমুখি হচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সময় সংবাদে আরও থাকছে। সুন্দরবনে 5 মাসে অভিযানে বিপুল অস্ত্র জব্দ, অপহৃত 41 জনকে উদ্ধার। কোণঠাসা হয়েই কোস্টগার্ডের ওপর হামলা চালায় জলদস্যুরা, জানালেন জোনাল কমান্ডার। কাল কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এ সফরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে এলাকায় উৎসবের আমেজ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। 1979 সালের ডিসেম্বরে কক্সবাজার সদর উপজেলার পিএম খালিতে সফর করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি নিজ হাতে কোদাল চালিয়ে ঐতিহাসিক পাতলি খাল খননের সূচনা করেন। সে ঐতিহাসিক ধারাবাহিকতা স্মরণে 13 জুন পাতলি খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয়দের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। নির্বাচনের ইস্তেহারে এটা ছিল, উনি বিভিন্ন জেলায় গিয়ে খাল খনন করবেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেছে। জিয়া পার্ক হিসাবে আমরা একটা এখানে পার্ক চাই। এরপর তিনি দোলাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন আর সংরক্ষিত বনে সরকারের 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন, যা একই সঙ্গে সারা দেশে একযোগে শুরু হবে।
এরপর প্রধানমন্ত্রী পেকুয়ায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর নবগঠিত পেকুয়া পৌরসভা পাশাপাশি মাতামুহুরী উপজেলা ও থানার উদ্বোধন করবেন। পরে তিনি চকরিয়া বাস টার্মিনালে রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন। এরপর কক্সবাজার মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন। সন্ধ্যায় তিনি কক্সবাজারের সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এই রোহিঙ্গাকে যাতে ওনাদের দেশে যথাসময়ে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাবাসন করার জন্য পৌরসভাকে যাতে সিটি কর্পোরেশন করা হয় এই দাবিগুলো আমরা ওনার কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা চাই কক্সবাজারে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক। প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। জেলা প্রশাসন, রোডস অ্যান্ড হাইওয়েজ, বিদ্যুৎ সবাই আমরা ঐকান্তিকভাবে প্রচেষ্টায় আছি যেন এই সফরটি অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন ছিল আমরা করেছি। সব মিলিয়ে উন্নয়ন, রাজনৈতিক কর্মসূচি ও জন আকাঙ্ক্ষার সমন্বয়ে কক্সবাজার সফর ঘিরে তৈরি হয়েছে বিশেষ গুরুত্ব ও আগ্রহ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কারখানা গড়ে তোলার লক্ষ্যে শিগগিরই চীনা প্রতিনিধিরা উত্তরাঞ্চল পরিদর্শন করবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষকদের ভালোভাবে দায়িত্ব পালন করে নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান তিনি। সকালে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ চীন মৈত্রী এটা আরো দীর্ঘজীবী হোক। তিনি এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। কোন জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য তারা সম্পদ হতে পারে, সেভাবে কাজ করবেন। নতুন অর্থবছরের বাজেট সাধারণ মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং উচ্চাভিলাষী, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মগবাজার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের নামে মূলত সরকারি দলের নেতা কর্মীদের লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে। এটা জনগণের, জনস্বার্থের, সমাজের প্রান্তিক মানুষের, উৎপাদনমুখী দেশের, স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের যে প্রক্রিয়া, এর পথে চূড়ান্ত বাধা হয়ে যাবে এই বাজেটটা। একটা উচ্চাভিলাষী, জনগণকে দেখানোর মতো একটা বাজেট করা হয়েছে, আলটিমেটলি ভেতরটা অন্তঃসার। জনকে পুষিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। এই মুহূর্তে প্রাকপুর সীমান্তে আছেন সহকর্মী এস এম রাশেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের যে সীমান্ত পিলার রয়েছে 148 3S, সেই সীমান্তের কিন্তু 50 মিটার ভারতের অভ্যন্তরে মোট 12 জন কিন্তু পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বিএসএফ, এবং স্থানীয়দের সহায়তায় বিজিবি কিন্তু আজ গত ভোর রাত্রে কিন্তু তারা এটি ঠেকিয়ে দিয়েছে। এবং স্থানীয় যেটি জানায় আমাদেরকে যে ভারতীয় যে লাইট রয়েছে সেই লাইট বন্ধ করে রাতের আধারে তারা পুশ করার চেষ্টা করে। এর ভিতরে শিশু রয়েছে 4 জন এবং 4 জন নারী রয়েছে এবং 4 জন পুরুষ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন, এবং একজন কিন্তু ভারতের সীমান্তে ঢুকে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তবে বিজিবি এবং স্থানীয় যারা আছে তারা যেটি আমাকে জানিয়েছেন যে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শিমুল গাছ, সেই শিমুল গাছ ভারতীয় অভ্যন্তরে 50 গজের ভিতরে কিন্তু তারা বসে আছে। এই পরিবার, মোট 3টি পরিবার বসে আছে বলে আমাদেরকে জানিয়েছেন যে। এবং আপনারা যেটা দেখতে যে এটি হলো সীমান্ত পিলার S3 এর 148তম পিলার, এবং এই অফিসের যে গেটটা দেখতে পাচ্ছেন সেই গেটের থেকে কিন্তু এই অনুপ্রবেশটি ঘটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী এই বাহিনী বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানকার সাধারণ মানুষ যেটি জানাচ্ছেন যে তারা কিন্তু রাত দিন 24 ঘন্টা বিজিবির সাথে করে কিন্তু তারা পুশিং করার জন্য তারা এখানে সবসময় সতর্ক অবস্থায় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়ার সীমান্তে শূন্যরেখাতে এই ছিল আমার কাছে ভারতীয় বিএসএফ এর পুশিং নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়। সময় সংবাদে আরো থাকছে। ইরানে হামলার হুমকি দিয়ে ফের সুর বদল ডোনাল্ড ট্রাম্পের। আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি। চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি বলছে তেহরান। এবার বাণিজ্যের সংবাদ।
2026-27 অর্থ বছরের এডিপিতে নতুন কোনো মেগা প্রকল্প নেয়নি সরকার, বরং চলমান বড় প্রকল্পগুলো দ্রুত শেষ করে সেবায় নিয়ে আসার লক্ষ্য রয়েছে। এডিপির প্রায় 18% অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে 15টি মেগা প্রকল্পে, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খাত। একতরফা বিতর্কিত শর্ত যুক্ত থাকায় নতুন মেগা প্রকল্প নয়, চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নেই জোর দিচ্ছে সরকার। আগামী অর্থ বছরের এডিপিতে 15টি বৃহৎ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে 53,622 কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। আগামী অর্থ বছরে এ প্রকল্পের জন্য রাখা হয়েছে 15,499 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় যা 5,488 কোটি টাকা বেড়েছে। প্রকল্পটির বাস্তবায়ন অগ্রগতি 68% বেশি এবং 2028 সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য সরকারের। দ্বিতীয় সর্বোচ্চ 7,350 কোটি টাকা বরাদ্দ পেয়েছে দেশের প্রথম পাতাল রেল প্রকল্প এমআরটি লাইন 1। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত এই রুটে বর্তমানে ভূমি উন্নয়ন ও ইউটিলিটি স্থানান্তরের কাজ চলছে। 2030 সালে প্রকল্পের কাজ শেষ করে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি প্রকল্প পেয়েছে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ। আগামী অর্থ বছরে প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয়েছে 4,839 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় যা 4 গুণের বেশি। বছরের শেষ নাগাদ নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা প্রকল্পটির। চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এমআরটি লাইন 5 প্রকল্পে। হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত এই রুটের জন্য বরাদ্দ প্রায় 5 গুণ বাড়িয়ে করা হয়েছে 3,910 কোটি টাকা। এদিকে উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 প্রকল্পেও বেড়েছে বরাদ্দ। আগামী অর্থ বছরে প্রকল্পটির জন্য রাখা হয়েছে 1,900 কোটি টাকা। লক্ষ্য স্বল্প সময়ে যাতায়াত স্বস্তিদায়ক করতে দ্রুত কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বাণিজ্যিক কার্যক্রম চালু করা। বিশ্লেষকরা বলছেন, বড় অবকাঠামো প্রকল্পগুলো দীর্ঘদিন ঝুলে থাকলে ব্যয় বাড়ে এবং অর্থনৈতিক সুফল পেতেও দেরি হয়। তাই চলমান প্রকল্প দ্রুত শেষ করে জনগণের সেবায় আনার উদ্যোগ সময় উপযোগী। এটা দেরি করলে আমাদের কস্ট ওভাররান হবে, সেক্ষেত্রে তখন এটা দেশের বড় ক্ষতি হবে। তো সরকার সেটা চায়নি। একদিকে হচ্ছে যে ক্ষতি, সেখান থেকে দূরে থাকা এবং একই সঙ্গে সময় মতো এটাকে বাস্তবায়ন করা। আগামী অর্থ বছরের মধ্যে আমরা যদি দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে তখন উন্নয়ন সহযোগীরাও তখন কিন্তু আশ্বস্ত হবেন এবং একই সঙ্গে যে অর্থের সঠিক ব্যবহার সেটাও নিশ্চিত করা যাবে। সংশ্লিষ্টদের আশা, এসব প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও বাণিজ্যিক সক্ষমতায় নতুন গতি আসবে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশের অলিগলি ছাড়িয়ে এখন প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা এই বাহনটি নিয়ে এখন বহুমুখী সংকট। একদিকে যানজট ও নিরাপত্তার ঝুঁকি, অন্যদিকে প্রায় 1.5 কোটি মানুষের জীবন জীবিকা। শিফাত আল শাহরিয়ারের ছবিতে বিস্তারিত রাইদুল ইসলাম শুভর রিপোর্টে। সড়কে যদি অটোরিকশা চলাচল করে তাহলে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যানজটে প্রতিদিন রাজধানীতে নষ্ট হচ্ছে প্রায় 82 লাখ কর্মঘণ্টা। অর্থনীতির হিসেবে বছরে যা প্রায় 50,000 কোটি টাকায় দাঁড়ায়। যানজটে বিশাল এই অর্থনৈতিক ক্ষতির অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। বিআরটিএর হিসেবে দেশের রাস্তাগুলোতে চলছে প্রায় 60 লাখ অটোরিকশা, যার 10 থেকে 12 লাখই দখল করে আছে রাজধানীর রাস্তাগুলো। যানজটের পাশাপাশি এই ব্যাটারি চালিত অটোরিকশা তৈরি করছে বিদ্যুৎ ব্যবস্থাপনায় বাড়তি চাপ। হিসেব বলছে প্রতিদিন 750 থেকে 800 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় এই বাহনের শক্তি যোগাতে, যা জাতীয় বিদ্যুৎ সরবরাহের 5%। টাকার অঙ্কে যা দাঁড়ায় প্রতি বছরে 5,000 কোটি টাকা। এখানেই শেষ নয়, নিয়ন্ত্রণহীন এই অটোরিকশার যান্ত্রিক সক্ষমতা আর সড়কে নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী দুর্ঘটনার 15% কারণ এই ব্যাটারি চালিত অটোরিকশা। এতে তো আমার ব্রেক নেই, অ্যাক্সিডেন্টের হারটা অনেক বেড়ে যায়। আগে ছিল গলিতে গলিতে, এখন মেইন রোডে ওঠে। কোনো পরিবহন ব্যবস্থাটাকে আরেকটু উন্নত করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, গেল অন্তর্বর্তী সরকারের 1.5 বছর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অটোরিকশার চলাচল। তার সাথে আছে আওয়ামী লীগের 15 বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অটোরিকশা আর চার্জিং পয়েন্টের অবৈধ বাণিজ্য। এমন অব্যবস্থাপনায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের কথা ভাবছে বর্তমান সরকার। প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে তাদেরকে কোথাও, যেহেতু তারাও রুটি রুজির বিষয় আছে, মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে একটু অন্যত্র স্থানান্তর করা যায় কিনা একটা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেই আমরা এই ব্যাটারি চালিত রিকশার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। সিটির বাইরে
রিক্সা ঢাকা শহরে চলাচল করতে পারবে। ঢাকা শহরের যারা আছে তারাই ঢাকা শহরে চলাচল করবে এবং আমরা তাদের লাইসেন্সটা আমরা সেইভাবেই নির্ধারণ করব এবং কোনো অবস্থাতেই মানে কোনো ডিস্ট্রিক্টের রিক্সা ঢাকা শহরে আসতে পারবে না, ইভেন উত্তরের রিক্সা দক্ষিণে আসতে পারবে না। সড়কের যেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং যানজট নিয়ে যেই দীর্ঘদিনের সমস্যা, আবার অন্যদিকে এই লাখো মানুষের জীবিকা, সব কিছু মিলিয়ে যেমন সরকারের নতুন পরিকল্পনা, ঠিক নিরীক্ষণ এবং নতুন রুট পারমিট কতটা বাস্তবায়িত হবে সেটি এখন দেখার প্রশ্ন। অটোরিকশা কেন্দ্রিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত প্রায় 1.5 কোটি মানুষের জীবিকা। সংশ্লিষ্টরা বলছেন সরকারের মূল চ্যালেঞ্জ এই বিশাল জনসংখ্যার পুনর্বাসন। হাইকোর্টের রিট পেন্ডিং ঠিক আছে, সংশ্লিষ্ট রিটে কোনো অন্তর্বর্তী আদেশ যেহেতু নেই, সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় যে অটোরিকশা নিয়ন্ত্রণ করার জন্য, তাহলে সেক্ষেত্রে সরকার নিতে পারেন তার এক্সিকিউটিভ আদেশে। ব্যাটারি রিক্সা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমি মনে করি অনেক ক্ষেত্রে সরকারের সঠিক পলিসির একটা অভাব রয়েছে। তো ওয়ার্কশপগুলো যেখানে তৈরি হচ্ছে সেগুলোকে আজকে থেকে বন্ধ করে ফেলতে হবে। ব্যাটারি রিক্সাকে যেমন আমাদের সরাতে হবে, পাশাপাশি গণপরিবহনকে প্রায়োরিটি দিয়ে আমার এই ট্রান্সপোর্ট সিস্টেম ঢেলে সাজাতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা, রাজপথে শৃঙ্খলা ফেরানো আর 1.5 কোটি মানুষের অন্ন যোগান, এই 3 ভারসাম্য বজায় রেখে সরকার কতটা সফল হয় এখন সেটাই দেখার বিষয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, ইরানে হামলা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করে পরিকল্পিত বিমান হামলা স্থগিতের ঘোষণা দেন তিনি। তবে তেহরান বলছে কোনো চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। অন্যদিকে ইসরায়েলের দাবি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ সহ পারমাণবিক অবকাঠামো সীমিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্যে সম্ভাব্য চুক্তি ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গাজা ইস্যুতে মিশরের কায়রোয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির দাবি করেছে হামাস। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও উপত্যকায় হামলা চালায় নেতানিয়াহু সেনারা, এতে 1 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে পশ্চিম তীরে অভিযান পরিচালনার সময় বিস্ফোরণে 1 ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যেই 1 ফরাসি সাংবাদিককে বহিষ্কার ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছে তেল আবিব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হলেও বাস্তবায়নের চ্যালেঞ্জ দেখছে সিপিডি। মূল্যস্ফীতি ও দুর্নীতি বাড়ার শঙ্কা জামায়াতের, সংশোধনের আহ্বান। লাইসেন্স বাতিল ঘোষণায় 8 দিন ছাড়ছেন রোগীরা, নতুন করে ভর্তি বন্ধ। সংকটাপন্ন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরে তৈরি হয়েছে জটিলতা। এবং চেক প্রজাতন্ত্রকে হারালো এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়া। 3 লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর। মরক্কোর বিপক্ষে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। জিনাতারা দর্শক, আপনাকে ধন্যবাদ। বিশ্বকাপের নানা খবর এবং খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।